অ্যালার্জির লক্ষণগুলো আসলে কি কি বা কি কি দেখলে বুঝবো যে এটা অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে? সবচাইতে কমন লক্ষণ হলো চুলকানি। দ্বিতীয় লক্ষণ হচ্ছে লাল হয়ে যায়, কিছু র্যাশ উঠে ঘামাচির মতো, বা এমনিতেও লাল রঙের র্যাশ উঠে, যেগুলোকে আমরা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলি। এছাড়া ফুলে যেতে পারে, অনেক ক্ষেত্রে পানি নিয়ে ফোসকার মতো হতেও পারে। অ্যালার্জি আদৌ পুরোপুরি ভালো হয় কিনা? মনে করেন যে কারণে তার অ্যালার্জি, এটা যদি আপনি দূর না করেন তাহলে তো তার অ্যালার্জির এই প্রক্রিয়াটা থামবে না। একটা শক্তিশালী স্টেরয়েড দিলে কি হবে, তার কিছুটা সাময়িক মনে হবে যে ভালো লাগছে, কিন্তু ওই জায়গার চামড়াটা পাতলা হয়ে যাবে, যে ওখানকে একটা নতুন ধরনের ওই চামড়াটা ফেটে একটা নতুন জিনিস তৈরি হবে। এটাকে আমরা স্ট্রায়া বলে থাকি, অর্থাৎ চামড়াটা ফেটে যায়, চামড়াটা ফেটে যায়, পাতলা হয়ে যায়, তখন ওই জায়গাটা আরো সেন্সিটিভ হয়ে যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরাফাত হোসাইন। আমরা চলতে ফিরতে এবং প্রাত্যহিক জীবনে সবথেকে বেশি যেই সমস্যা নিয়ে ভুগি সেটা হচ্ছে আমাদের চর্মরোগ জাতীয় সমস্যা, বিশেষত অ্যালার্জির সমস্যাগুলো। এই সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো মেডিভয়েস স্বাস্থ্যকথনের আজকের পর্বে। আমাদের সাথে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার মিজু আহমেদ, জুনিয়র কনসালট্যান্ট চর্ম ও যৌন রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা অ্যালার্জির সমস্যা নিয়ে প্রচণ্ডভাবে ভুগে থাকি। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দেখা যায় যে বহির্বিভাগে সব থেকে বেশি লম্বা লাইন লেগে আছে হচ্ছে চর্মরোগ বিভাগে। তো স্যার, আমার অ্যালার্জি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, এবং আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, অ্যালার্জি জিনিসটা আসলে কি এবং এটা শরীরে কিভাবে কাজ করে বা কিভাবে তৈরি হয়? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমাদের যে সকল মেডিকেল কলেজ হসপিটাল আছে বা যে কোনো হসপিটালে আপনি দেখবেন যে সেখানে সবচেয়ে বড় লাইন হচ্ছে চর্মরোগ বিভাগে, এবং এই সব রোগীদের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে অ্যালার্জির প্রবলেম। তো অ্যালার্জি বিষয়টা হলো যে জিনিসটা বা যে সাবস্টেন্সটা আমাদের স্কিন সহ্য করতে পারে না বা স্কিনের কাছে আনওয়ান্টেড, সেই বিষয়টার প্রতি স্কিন যে রিয়াকশন দেয়, সেই রিয়াকশনটাকে আমরা আমাদের ভাষায় বলি ইনফ্লামেশন। স্কিনের ইনফ্লামেশন, এটাকেই আমরা বাংলায় বলে থাকি অ্যালার্জি। অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা খাবার বা কোনো একটা কিছু পার্টিকেল যেটা আমার স্কিনের কাছে আনওয়ান্টেড, স্কিন সেটাকে সহ্য করতে পারে না, এবং সহ্য করতে না পারার কারণে এটার বিরুদ্ধে সে একটা অ্যাকশন নেয়, যেটাকে আমরা ইনফ্লামেশন বলে থাকি। এটাই প্রকাশ পায় অ্যালার্জি হিসাবে। ওকে স্যার, অ্যালার্জির লক্ষণগুলো আসলে কি কি বা কি কি দেখলে বুঝবো যে এটা অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে? অ্যালার্জির লক্ষণগুলোর মধ্যে সবচাইতে কমন লক্ষণ হলো চুলকানি। ওকে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে লাল হয়ে যায়, কিছু র্যাশ উঠে ঘামাচির মতো, বা এমনিতেও লাল রঙের র্যাশ উঠে, যেগুলোকে আমরা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলি। এছাড়া ফুলে যেতে পারে, সেই জায়গাগুলো ফুলে যেতে পারে, অনেক ক্ষেত্রে এখানে পানি নিয়ে ফোসকার মতো হতেও পারে। স্যার, অনেক সময় দেখা যায় যে ত্বকে গোল গোল চাকার মতো হয়ে আছে, অনেক ক্ষেত্রে দেখা যায়, এবং সেটা চুলকায়। স্যার, এগুলো কি অ্যালার্জির প্রকারের মধ্যে পড়ে কি? হ্যাঁ, এটা অবশ্যই অ্যালার্জির মধ্যে পড়ে, এবং এই যে চাকা হয়ে ফুলে যায়, এই ফুলে যাওয়াটাই আমাদের মানে কমন একটা অ্যালার্জি। এটাকে আমরা আর্টিকেরিয়া বলে থাকি। আচ্ছা, এটাই সবথেকে বেশি হয়, সবচেয়ে বেশি হয়। অ্যালার্জির আসলে কারণগুলো কি কি এবং কোন কোন জিনিসগুলো অ্যালার্জির এই সমস্যাগুলোকে বাড়িয়ে দেয়? অ্যালার্জির কারণ আসলে অনেক, সেগুলোকে আমরা যদি একটু ভাগ করি তাহলে আমরা দেখব যে আমাদের অ্যালার্জির কারণগুলোর মধ্যে আছে কিছু খাদ্য দূষণ, মানে পরিবেশ থেকে যে সকল পলিউটেন্ট আসে সেগুলো হতে পারে, ধুলাবালি এইগুলো। আবার অনেক সময় ওই যে ফসল কাটার সময় জমির যে ধুলা ময়লা থাকে এগুলো। আবার আসতে পারে কিছু ঔষধ থেকে অ্যালার্জি হয়, কিছু ইনফেকশন থেকে অ্যালার্জি হয়, এবং অ্যালার্জির আরেকটা বড় অংশ হলো যে কারণ অনেক সময় জানা যায় না, মানে কোনো কারণ ছাড়াই অ্যালার্জি হচ্ছে, কারণ আসলে খুঁজে পাওয়া যায় না। স্যার, এটা কি আমরা জিনগত সম্পর্কিত বলতে পারি? না, এটা জিনগত বলা যায় না, এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক, মানে যেটা আমি কারণ খুঁজে পাচ্ছি না, আননোন কারণ বলি। আচ্ছা আচ্ছা। স্যার, আপনি বলছিলেন খাবারের সাথে সম্পর্কিত, তো খাবারের সাথে আসলে অ্যালার্জির সম্পর্কটা কেমন এবং কোন ধরনের খাবারগুলোতে সাধারণত বেশি এই সমস্যাগুলো দেখা যায়? খাবারের সাথে অ্যালার্জির সম্পর্ক অনেক বেশি।
এবং কোন ধরনের বলতে আসলে আমাদের দেশে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো দিয়ে তো আসলে খুব বেশি গবেষণা হয়নি। তো আমরা খাবারের যে লিস্টটা দেখি সেই লিস্টে আমরা দেখি যে এমন কিছু খাবার আছে যেগুলোকে আমরা মনে করি না যে অ্যালার্জি হতে পারে। যেমন চকলেট একটা উদাহরণ আছে, ডিম আছে, দুধ আছে, এরপরে টমেটো আছে, এরপরে তরমুজ আছে, এরকম অনেক খাবার আছে। এবং আরেকটা কারণ হলো যে খাবারে যে সকল অ্যাডিটিভস মিশানো হয়, মানে খাবারকে সুস্বাদু করার জন্য বলেন বা খাবারকে সুন্দর দেখানোর জন্য যে অ্যাডিটিভসগুলো, রং বা এগুলো মিশানো হয়, এগুলোতে অ্যালার্জি অনেক বেশি হয়। ওকে, স্যার, খাবারের মধ্যে বা সবজির মধ্যে, তরকারির মধ্যে একটা অন্যতম উপসর্গ হলো বেগুন, এবং দেখা যায় যে এই বেগুনে অনেকের প্রচণ্ডভাবে অ্যালার্জি তৈরি হয় বা সহ্য করতে পারে না, অথবা আমি যদি আরও সহজ করে বলি, বেগুন খাওয়ার পরে প্রচণ্ডভাবে চুলকানি তৈরি হয়। তো স্যার, এটা তো আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, বা এটা আমরা অ্যালার্জি বলবো কিনা? আসলে আমি যতদূর জানি যে এরকম একটা গবেষণা প্রকাশ হয়েছে যে বেগুনে আসলে অ্যালার্জির কোনো উপাদান নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষের ধারণা যে সবচেয়ে বেশি অ্যালার্জি সম্ভবত বেগুনে, এবং এটা তারা ফিল করে। আমার মনে হয় যে এটার একটা বড় অংশ হলো যে এই যে মানসিকভাবে ফিল করা যে বেগুনে বোধহয় অনেক বেশি অ্যালার্জি, এটা ফিল করে মানে চুলকানি বা অ্যালার্জির কিন্তু আরেকটা কারণ হলো যে সাইকোলজিক্যাল কারণ, মানে মানসিক কিছু কারণ আছে। তো এইরকম একটা ফ্যাক্টর হয়তো এখানে কাজ করে যে বেগুনের নাম শুনলে বা বেগুনের কথা মনে হলে ভিতর থেকে এরকম একটা অনুভূতি তৈরি হয় যেটাতে বোধহয় অ্যালার্জি বেশি হবে। তো বেগুনে, এবং আমরা যেগুলো প্র্যাকটিসে দেখি সেখানেও আসলে আমরা যখন স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে আপনি বেগুন খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কি এরকম লাল হয়, ফুলে যায়, চুলকায়, তখন কিন্তু এটা তারা বলতে পারে না। আচ্ছা আচ্ছা। মানে একটা হলো গবেষণা এবং দ্বিতীয় হলো আমাদের অভিজ্ঞতা, কোনোটাতেই আমরা আসলে বেগুনকে ওই রকম অ্যালার্জি হিসাবে যতটা মানুষ ভাবে আমরা পাওয়া যায়নি। ওকে স্যার, আমি আরেকটু খোলামেলাভাবে আপনার কাছে জানতে চাই, কারো কারো ক্ষেত্রে এরকম দেখা যায় যে সে হয়তো রোদে কিছুক্ষণ বের হয়েছে, গায়ে চুলকানি বা মাথায় একটু চুলকানি শুরু হয়েছে, আবার হয়তো ঠান্ডায় আসলে কমে যাচ্ছে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এসি রুমে কিছুক্ষণ বসে আছে, একটু পরে তার হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে, বিয়ে করছে। স্যার, এগুলো আসলে অ্যালার্জির কোনো রকম ফের কিনা? হ্যাঁ, এটা অবশ্যই, এই দুইটাই অ্যালার্জির বড় রকমের উদাহরণ। হ্যাঁ, যেমন প্রথমটা আপনি বললেন যে রোদে গেলে, তো আমরা ওই যে অ্যালার্জির কমন টাইপটা বললাম আর্টিকেরিয়া। আর্টিকেরিয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সানলাইট। আচ্ছা, এটাকে আমরা সোলার আর্টিকেরিয়া বলে থাকি। তো রোদে গেলে চুলকানি বাড়বে, লাল হয়ে যাবে, অনেক ক্ষেত্রে ফুলে যায়, কোনো কোনো ক্ষেত্রে আবার ফোসকাও পড়ে যায়, এটা রেয়ার। তো রোদ একটা গুরুত্বপূর্ণ কারণ অ্যালার্জির জন্য। আর দ্বিতীয় আবার আরেকটা বললেন যে এসির মধ্যে, হ্যাঁ, এসির মধ্যে যে ঠান্ডা হয়, ঠান্ডাতেও আবার অ্যালার্জি অ্যাগ্রাভেট করতে পারে, এটাকে আমরা কোল্ড অ্যালার্জি বলে থাকি। মানে এই দুইটাই অ্যালার্জির কমন দুইটা উদাহরণ। আচ্ছা আচ্ছা, এটা হলো কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি আর ওটা হলো সানলাইট অ্যালার্জি। ওকে, সানলাইট অ্যালার্জি এবং কোল্ড অ্যালার্জি। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই যে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিটি কি করতে পারে, অথবা কি করলে এটা থেকে মুক্তি পেতে পারে? মুক্তি পাওয়ার প্রথম উপায় হলো যে যে কারণে বাড়তেছে সেখান থেকে সরে আসতে হবে ইমিডিয়েটলি। যদি সানলাইটের কারণে বেড়ে থাকে তাহলে সূর্যের আলো থেকে সে সরে আসবে, যেখানে আলো কম আছে বা নাই সেখানে দাঁড়াবে। আবার যদি এসি থেকে বা ঠান্ডা থেকে হয় সেখান থেকে সে সরে যাবে, মানে কারণটা দূর করতে হবে, এটা প্রথম। আর দ্বিতীয় হলো যে অ্যালার্জির প্রাথমিক হিসাবে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন পেশেন্টদের খেতে বলি। কমন কিছু অ্যান্টিহিস্টামিন, এটা সবাই জানে, এটা হিস্টাসিন অথবা ফেক্সোফেনাডিন, এগুলো ইনিশিয়ালি খেতে পারে। ত্বকের অ্যালার্জি প্রতিরোধ করার জন্য বা কমানোর জন্য আমরা দৈনন্দিন জীবনে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে পারি, অথবা কি করা যেতে পারে? দৈনন্দিন জীবনে আমাদের অ্যালার্জির যে কারণগুলো আছে, আসলে অ্যালার্জি এক একজনের জন্য এক এক রকম। ওকে, সবার কারণ তো একরকম না। এখন যার অ্যালার্জি যেটাতে হবে সে বুঝতে পারবে যে আমার এইটাতে অ্যালার্জি হচ্ছে, সে এটা অ্যাভয়েড করবে। যেমন সানলাইট বললেন বা এসি বললেন, এরকম। এছাড়াও মনে করেন আমাদের যে পরিবেশ আছে, বিশেষ করে বাংলাদেশের যে আবহাওয়া, এটা তো অত্যন্ত মানে আবহাওয়া তো দূষিত আবহাওয়া, এটা আমরা জানি আমাদের আবহাওয়া।
তো সেক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি। এটা একটা মানে অ্যালার্জির একটা কমন রুট, যে পলিউশনটা নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে যাচ্ছে। এছাড়া আমরা যে খাদ্যদ্রব্যগুলো খাই সেগুলো ভেজাল মুক্ত কিনা, বা আমার যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে আমি সেটা অ্যাভয়েড করব। তারপরে আমরা যে কাপড় চোপড় ব্যবহার করি সেই কাপড় চোপড়গুলোর কোয়ালিটি বলেন, তারপরে হলো এগুলোর মানসম্মত আপনার যে ব্যবহার্য জিনিসপত্র সব কিছু যদি আমি কোয়ালিটি মেনটেন করতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা খুব জরুরি। ওকে স্যার, আমি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে মাস্ক ব্যবহার করার কথা, তো স্যার এইখান থেকে আমি একটু আপনার কাছে বিশদভাবে জানতে চাই যে ডাস্ট অ্যালার্জি বলে আমরা একটা কথা শুনি, অথবা কারো কারো এরকম হয় যে হয়তো একটু ঘর পরিষ্কার করছে, এরপর একের পর এক হাঁচি হচ্ছে, একের পর এক হাঁচি হচ্ছে। স্যার এটা একটু ব্যাখ্যা করবেন আমাদের কাছে? এটা হলো ওই যে ডাস্ট অ্যালার্জি, যে ধুলাবালি কোনোভাবে যদি তার নাক দিয়ে শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার এই অ্যালার্জি রিয়াকশনটা শুরু হয়ে যায়। অ্যালার্জি রিয়াকশনটা যে শরীরের মধ্যে শুরু হয়ে যাওয়ার পরে তখন তার হাঁচি কাশি সর্দি শুরু হয়ে যাবে, এবং এত বেশি হাঁচি হয় যে নাক দিয়ে অনেক বেশি পানি পড়ে এবং অনেক সময় শ্বাসকষ্টও শুরু হয়ে যেতে পারে। তো এটার মেকানিজম তো ওইটাই যে সে ওই ধুলাটা তার শরীরের জন্য এটা সহ্য করতে পারে না। যখনই ধুলাটা তার নাকে প্রবেশ করবে শরীর এটার বিরুদ্ধে রিয়াকশন দিবে, ইনফ্লামেশন হবে, অ্যান্টিহিস্টামিন মানে হিস্টামিন রিলিজ হবে এবং বাকি যে ফিচারগুলো চলে আসবে। তাৎক্ষণিকভাবে কি করবে হাঁচি কমানোর জন্য? অথবা তাৎক্ষণিকভাবে যেটা করবে যে যার ডাস্ট অ্যালার্জি আছে তাকে অবশ্যই মাস্ক মানে খুব ভালোভাবে মাস্ক ব্যবহার করে তারপরে সে ডাস্টে এক্সপোজার হবে। আর যদি সম্ভব হয় এক্সপোজার না হলে সবচেয়ে ভালো, কিন্তু যদি সেটা পসিবল না হয় তাহলে ডাস্টের ব্যবহারের মানে ডাস্টের কাজ করার পূর্বেই সে খুব ভালোভাবে মাস্ক ব্যবহার করবে, এবং এটা যখন তার পরিষ্কার হয়ে যাওয়ারও অনেকক্ষণ পরে যখন এই ধুলাবালিগুলো আস্তে আস্তে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এরপরে সেটা খুলবে এবং সে ভালো করে পানি দিয়ে নাক মুখ ধুয়ে ফেলবে। ওকে স্যার, আমাদের মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে আমরা নিজেকে খুব সুন্দর দেখাতে পছন্দ করি। বাংলায় প্রবাদও আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো এই সুন্দর দেখানোর জন্য বিভিন্ন প্রসাধনী আমরা ত্বকে ব্যবহার করি, কখনো ফেস ওয়াশ ব্যবহার করছি, কখনো ক্রিমগুলো ব্যবহার করছি, লোশন ব্যবহার করছি। তো স্যার এই ক্রিম, লোশন বা ফেস ওয়াশ এগুলো থেকে অ্যালার্জি হতে পারে কিনা, বা আপনাদের অভিজ্ঞতা কি বলে, কতটা পেশেন্ট এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে? এটা খুবই মানে ভয়াবহ এখন, যে মানুষ এখন এত বেশি সুন্দর হতে চাচ্ছে, সবাই সুন্দর হতে চায়, এটা কোনো বয়স নাই। মানে যাদের অনেক বয়স, যাদের এখনো বয়স হয়নি, এরা সবাই সুন্দর হতে চায়, এবং এই সুন্দর হওয়ার প্রতিযোগিতায় তারা যে কত কিছু ব্যবহার করে, এবং ব্যবহার করার ফলে তারা একসময় চেহারা নষ্ট করে নিয়ে আমাদের কাছে চলে আসে। মানে চেহারা সুন্দর করতে গিয়ে চেহারা কালো করে ফেলে, চেহারা পোড়ায় ফেলে, চেহারায় দাগ ফেলে দেয়, চেহারা পাতলা হয়ে যায়, মানে এত খারাপ অবস্থায় আসলে বলার মতো না। এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন প্রোডাক্ট ব্যবহার করে, মানে অনলাইনে বিভিন্ন রকমের বিজ্ঞাপন, চটকদার বিজ্ঞাপন দেখে যে এই রাতারাতি কালো মানুষ সাদা হয়ে যাবে, এই ধরনের পণ্য ব্যবহার করে ত্বকটাকে একদম নষ্ট করে নিয়ে আমাদের কাছে চলে আসে। ওকে, তো এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে কোনো কিছু বিবেচনা করার বিষয় আছে কিনা, বা রোগীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে আপনারা কি ধরনের সাজেশন দিয়ে থাকেন? বিবেচনার বিষয় হলো যে প্রথমে চিন্তা করতে হবে যে আসলে সবাইকে সাদা হওয়ার দরকার আছে কিনা। আচ্ছা, সবাইকে তো আসলে সাদা বা ফর্সা হওয়ার দরকার নেই। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকে কালো দাগ পড়ে যাই, যেমন আমরা মেস্তা বলে থাকি, বা কোনো রোগের কারণে রোগ হওয়ার পরে ওই জায়গাটা কালো হয়ে যায়, সেটাকে আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন। সেক্ষেত্রে আমরা কালো দাগ দূর করার জন্য চিকিৎসা দিয়ে থাকি। তো এটার জন্য মানসম্মত প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি, এবং সেটা মানসম্মত কোম্পানি তৈরি করে থাকে। আচ্ছা, তো আমরা মনে করি যে কারো যদি এরকম প্রয়োজন হয় তাহলে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, মানে নিজে নিজেই কোনো নিজে করা একদমই উচিত না। ওকে,
তাতে তার ত্বকের ক্ষতি হতে পারে। ওকে, ফাইন। অ্যালার্জি জাতীয় সমস্যার ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা তো খুব কমন এবং কখনো কখনো স্টেরয়েড ব্যবহার করা হয়। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এই স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহারে কি ধরনের সতর্কতা রাখা দরকার, বা এই ওষুধ ব্যবহারের ঝুঁকিটা কীরকম রয়েছে? অ্যান্টিহিস্টামিনের আসলে তেমন কোনো ঝুঁকি নাই। অ্যান্টিহিস্টামিনের ঝুঁকি হলো যে এটাতে ঘুম বেশি হয়, ডোজ বেশি হলে ঘুম বেশি হবে, এছাড়া আসলে তেমন কোনো ঝুঁকি নাই। কিন্তু স্টেরয়েড ব্যবহারের ঝুঁকি আছে, স্টেরয়েডের অনেক সাইড এফেক্ট আছে। স্টেরয়েডটা আমি মনে করি নিজে নিজে ব্যবহার না করাই ভালো, এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিলে ভালো হয়। ওকে স্যার, আমি একটু প্র্যাকটিক্যাল যদি কিছু বলি, আপনারা তো এই রোগীগুলো নিশ্চয়ই অনেক দেখেছেন বা দেখে থাকেন, হয়তো নিজে থেকে অথবা ফার্মেসি থেকে অথবা কারো পরামর্শে তারা শুরুতে স্টেরয়েড ব্যবহার করে এবং স্টেরয়েড ব্যবহার করে প্রথম কিছুদিন খুব ভালো থাকে, এরপর সমস্যাটা আরও বাড়তে থাকে। তো স্যার, এই ধরনের অ্যালার্জির সিনারিওগুলোকে আপনারা কীভাবে ব্যাখ্যা করেন, অথবা এটা করা উচিত কিনা? কারণ রোগীরা যেহেতু দেখে যে আমি এটা ব্যবহার করার ফলে আমি হঠাৎ করে বা খুব দ্রুত ভালো হয়ে গেছি, সুতরাং তাদের মধ্যে এটা এক ধরনের চাহিদা রয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন বা কিভাবে কি বলে থাকেন? স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে ফার্মেসিগুলো আছে এদের প্রবণতা হলো একটা স্টেরয়েড দিয়ে দিবে। এর অনেকগুলো উদাহরণ আছে, যেমন অনেক সময় ফেসে অনেকের পিম্পল হয় বা অনেক কিছু হয়, তখন তারা স্টেরয়েড ব্যবহার শুরু করে দেয় এবং শুরু করার ফলে তার ফেসটা স্টেরয়েডে মানে অ্যাডিক্টেড হয়ে যায়, স্টেরয়েড ছাড়া সে চলতে পারে না। আচ্ছা, পরে তার চেহারাটা নষ্ট হয়ে যায়। আবার এখন কমন যেটা হচ্ছে যে আমাদের দেশে কমন যে টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এটাতে বেশিরভাগ রোগীরা স্টেরয়েড ব্যবহার করে চলে আসে, মানে দাঁত রোগ যেটা বলা হয়। তো স্টেরয়েড ব্যবহার করার ফলে কি হয়, রোগীরা যে কয়দিন ব্যবহার করে প্রথম দিকে খুব রিলিফ পায় যে তার ইনফ্লামেশনটা কমে যায়, ইচিংটা কমে যায়, লিশনটাও মোটামুটি কিছুটা কমে যায়, যার কারণে তারা খুব খুশি হয়ে যায় যে একটা ক্রিম ব্যবহার করে অনেক ভালো থাকতেছে। তো এবং তার সমস্যা যেটা হয় যে তারা এই যে ফাঙ্গাল ইনফেকশনটাকে তারা রেজিস্ট্যান্ট করে ফেলে এবং পরবর্তীতে এইটা সারানো কঠিন হয়ে যায় এবং তার স্কিনটাও স্টেরয়েড ব্যবহার করার ফলে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, স্যার আপনি আরেকটু কি বলবেন স্টেরয়েড ব্যবহারের ঝুঁকিটা আসলে কি, বা এটার আমি যদি বলি কমপ্লিকেশন বা আপনার এটা বলে পার্শ্ব প্রতিক্রিয়া কি ধরনের হতে পারে? স্টেরয়েড আসলে আমাদের দেশে অনেক ধরনের স্টেরয়েড পাওয়া যায়। আমরা এগুলোকে বলি যে কিছু স্টেরয়েড আছে শক্তিশালী বা পটেন্ট, আর কিছু স্টেরয়েড আছে দুর্বল মানে লো পটেন্ট স্টেরয়েড। তো এই স্টেরয়েডগুলো ব্যবহার করার নির্দিষ্ট মানে নির্দেশাবলী আছে যে সব স্টেরয়েড সব জায়গায় ইউজ করা যায় না। তো এখানে প্রথম কথা হলো যে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই এই স্টেরয়েড ব্যবহারের নিয়মটা এলোমেলো হয়ে যায়, যে যেখানে আমার শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করার কথা না, যেমন এক্সাম্পল বলি যে একজনের টিনিয়া ক্রুরিস হয়েছে, মানে তার গ্রোয়েনে টিনিয়া হয়েছে, সেখানে তাকে একটা শক্তিশালী স্টেরয়েড দিল, মানে সেখানে তাকে ক্লোবেটাসল প্রোপিওনেট বা ডার্মাসল জাতীয় ক্রিম দিল। দিলে কি হবে, তার কিছুটা সাময়িক মনে হবে যে ভালো লাগছে, কিন্তু ওই জায়গার চামড়াটা পাতলা হয়ে যাবে। এক নম্বর পাতলা হয়ে যাবে, দুই নম্বর হলো যে ওখানকে একটা নতুন ধরনের ওই চামড়াটা ফেটে একটা নতুন জিনিস তৈরি হবে, এটাকে আমরা স্ট্রায়া বলে থাকি, অর্থাৎ চামড়াটা ফেটে যায়, চামড়াটা ফেটে যায়, পাতলা হয়ে যায়, তখন ওই জায়গাটা আরও সেন্সিটিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর অনেক সময় দেখা যায় যে ফেসে, যেটা আমি একটু আগে বললাম যে ফেসে আবার আমরা শক্তিশালী স্টেরয়েড ইউজ করতে পারি না, ওখানে আমরা খুব প্রয়োজনে দুর্বল কিছু স্টেরয়েড ইউজ করি। ফেসে অনেক সময় মানুষ এরকম শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করে চলে আসে, তখন এই ফেসটা নষ্ট হয়ে যায়, ফেসের চামড়াটা পাতলা হয়ে যায়, আবার ওই ফেসের মধ্যে ওই যে ছোটো ছোটো মানে লাল লাল ভেসেলগুলো দেখা যায়, এটাকে আমরা টেলেনজেকটেসিয়া বলে থাকি, এবং ওই তার ফেসটা স্টেরয়েডের উপরে অ্যাডিক্টেড হয়ে যায়, মানে ওই স্টেরয়েড ব্যবহার করলে সে ভালো থাকবে, আর যখনই ছেড়ে দেবে তখন মনে হবে যে তার অস্বস্তি লাগছে, চুলকাচ্ছে, এই জ্বালা পোড়া হচ্ছে, এরকম, মানে ওটা তখন রেগুলার তাকে ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছি আমরা। স্যার, এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখা যায় যে অ্যালার্জির সমস্যা যাদের আছে তারা ঔষধ খায়, একটু ভালো থাকে, হয়তো আবার হচ্ছে, তো তাদের মনে একটা কোটি টাকার প্রশ্ন হয়ে যায় যে অ্যালার্জি 100% ভালো হয় কিনা, অথবা অনেক সময় আমরা তো জুনিয়র, আমাদেরকেও এসে বলে যে এরকম কোনো ওষুধ লিখে দাও যে অ্যালার্জি পুরোপুরি ভালো হয়ে যাবে। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এরকম কোনো ওষুধ আসলেই আছে কিনা যেটা দিয়ে অ্যালার্জি 100% ভালো হয়ে যায়, বা অ্যালার্জি আদৌ পুরোপুরি ভালো হয় কিনা?
এটার উত্তর আসলে সহজে দেওয়া কঠিন। অ্যালার্জির যে বিষয়টা আমি প্রথমে বলেছি যে বডিটা এই একটা সাবস্টেন্সকে সহ্য করতে পারে না, এটার এগেনস্টে রিয়াকশন দেখায়, যেটাকে আমরা বলে থাকি ইনফ্লামেশন। তাহলে তার স্কিনে বা তার বডিতে একটা ইনফ্লামেটরি রিয়াকশন শুরু হয়। তো এই রিয়াকশনটা শুরু হয় ছোট্ট একটা বিষয় দিয়ে, একটা অ্যালার্জেন দিয়ে, কিন্তু এই রিয়াকশনটা চলতে থাকে, কন্টিনিউয়াস চলতে থাকে। অনেক সময় দেখা যায় যে যে কারণে এটা শুরু হয়েছিল সেই কারণটা দূর হয়নি। কারণটা যদি দূর না হয় তাহলে তো এটা চলতেই থাকবে। মনে করেন যে কারণে তার অ্যালার্জি, যেটা ঠান্ডা হোক বা সে রোদ হোক বা কোনো কসমেটিক্স হোক, যেটাই হোক না কেন, এটা যদি আপনি দূর না করেন তাহলে তো তার অ্যালার্জির এই প্রক্রিয়াটা থামবে না। এটা একটা বিষয়। তো প্রথম কথা হলো যে আমি যদি খুঁজে বের করতে পারি যে কোনটাতে তার অ্যালার্জি হয়েছে এবং সেটা যদি রিমুভ করতে পারি, তাহলে আমার একটা পসিবিলিটি থাকে যে হ্যাঁ, এটা দূর হওয়া সম্ভব। দূর হবে এমন না, দূর হওয়া সম্ভব। আর দ্বিতীয় হলো যদি আমি যদি না পাই, যেটা আমি বললাম যে ইডিওপ্যাথিক একটা বড় অংশ আমি খুঁজে পাই না যে কেন তার অ্যালার্জি হচ্ছে, তো খুঁজে না পেলে তো আমি সেটার কি সমাধান দিব, তার তো এই প্রসেস চলতেই থাকবে। তো যাদের খুঁজে পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে উত্তরটা খুব কঠিন যে এটা কবে ভালো হবে। এটা তাকে ওষুধ ব্যবহার করে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যাদের খুঁজে পাওয়া যাবে, যদি সম্ভব হয় এটা দূর করতে হবে। আবার অনেক সময় সম্ভব হয় না, যেমন আপনার রোদে অ্যালার্জি বা ঠান্ডা অ্যালার্জি, আপনি তো এটা দূর করতে পারবেন না। শীতকাল আসলে বা এসিতে গেলে তো আপনি ঠান্ডার এক্সপোজার হবেনি, এবং তখন আপনার ওই প্রসেসটা আবার শুরু হয়ে যাবে। এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। ঠিক একইভাবে রোদের ক্ষেত্রেও প্রযোজ্য বা ডাস্টের ক্ষেত্রেও প্রযোজ্য। সে যখনই এক্সপোজার হবে তখন এটা শুরু হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে কারণটা আমি রিমুভ করতে পারবো, যেমন কারো লিপস্টিকে হচ্ছে অ্যালার্জি, সে লিপস্টিকটা বাদ দিয়ে দিল, বা কারো কানের দুলে গলার মালাতে অ্যালার্জি হলো, সেটা বাদ দিয়ে দিল, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু বাকি দুইটা ক্ষেত্রে আসলে এটার উত্তরটা খুব কঠিন, মানে যারা পেশেন্ট বা যারা জানতে চায় তাদের জন্য। আচ্ছা আচ্ছা, অর্থাৎ কারো যদি হয়তো সূর্যের আলোতে অ্যালার্জি থাকে কিন্তু তিনি সূর্যের আলোতে নিয়মিত যাচ্ছেন, সূর্যের আলোতে আসলে আমরা কেউ অ্যাভয়েড করতে পারবো না। এক্স্যাক্টলি, ওকে ফাইন। স্যার, এইবার আমি একটু বাচ্চাদের সম্পর্কে জানতে চাই যে বাচ্চাদের ত্বকে অ্যালার্জি আর বড়দের ত্বকে অ্যালার্জি, এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা, বা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ কোনো সতর্কতা নেওয়া প্রয়োজন কিনা? বাচ্চাদের অ্যালার্জি এবং বড়দের অ্যালার্জির মধ্যে খুব বেশি পার্থক্য নাই, তবে বড়দের ক্ষেত্রে অ্যালার্জির প্রবণতাটা একটু বেশি থাকে। বাচ্চাদের ক্ষেত্রে নির্দিষ্ট স্পেসিফিক কিছু অ্যালার্জি বেশি হয়, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটা বাচ্চাদের বেশি হয়। এবং এটার ওই প্রথমে যে কথাটা বলতেছিলেন যে জেনেটিক এরকম একটা বিষয় থাকে, যে কিছু কিছু বাচ্চা এরকম জিনগত একটা বৈশিষ্ট্য নিয়ে আসে, তাদের অ্যালার্জির প্রবণতা বেশি থাকে। কিন্তু বাকিদের ক্ষেত্রে স্পেসিফিক ডিজিজ হয়ে সেটাতে ইনফ্লামেশন বা অ্যালার্জি হয়। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের ত্বক তো খুব সম্ভবত একটু বেশি সেনসিটিভ থাকে। বাচ্চাদের ত্বক বেশি সেনসিটিভ থাকে, আবার আমরা বাচ্চাদের বেশি যত্নও নিই, এবং তাদেরকে তো আমরা খুব বেশি ময়লা ধুলা বা অ্যালার্জিতে এক্সপোজার হতে তো আমরা দিই না। জি জি। স্যার, গরমকালে বা বর্ষাকালে অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি বেড়ে যায়, যেটা আপনি আলোচনায় বলছিলেন। তো এই সময়গুলোতে আমাদের বিশেষ কিছু করাও, সতর্কতা রাখা উচিত কিনা? গরমকালে যে অ্যালার্জিগুলো বাড়ে সেটা তো আসলে এই টেম্পারেচার রিলেটেড এবং সানলাইট রিলেটেড। তো এক্ষেত্রে আমাদের সতর্কতা হলো যে আমরা চেষ্টা করব যে বেশি রোদে এবং বেশি ঘেমে যাই এরকম পরিবেশে না থাকার জন্য, এবং যদি সুযোগ থাকে, সম্ভব হয়, একটু বারবার গোসল করে ঠান্ডা থাকতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। বিশেষ করে বর্ষাকালে কাদামাটি, ধুলোবালা এগুলো বেশি লাগে, এবং বর্ষাকালে এই কাদামাটি থেকেও অনেক সময় অনেক ধরনের অ্যালার্জি বা এক্সিমা হয়। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা বিষয় থাকে। ওকে ওকে। তো স্যার, গরমকালে যাদের অ্যালার্জি বাড়ে তাদের ক্ষেত্রে, বা রোদে গেলে হয়, তাদের ক্ষেত্রে সানস্ক্রিন লোশন কিছুটা উপকার করে কিনা? আমি অবশ্যই বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো মাথায় রেখেই বলছি। এটা আসলে সানস্ক্রিন নির্দিষ্ট বিষয়ের জন্য প্রযোজ্য। গরমকালে তো অনেক ধরনের অ্যালার্জি হয়, যেমন আমাদের কমন একটা অ্যালার্জি হয় সেবোরিক ডার্মাটাইটিস, যে মাথায় যে খুশকি হয়, ঘামাচির মতো দানা হয়, চুলকায়, অনেক সময় কষ বের হয়, এরকম। তো এটার জন্য তো আসলে সানস্ক্রিন প্রযোজ্য না। আবার দেখা গেল যে গরমকালে
কারো শরীরে র্যাশ উঠে, তো এগুলোর জন্য দরকার নাই। কিন্তু যদি এমন হয় যে রোদে গেলে তার যে অংশটা এক্সপোজড হচ্ছে সেটা যদি লাল হয়ে যায়, চুলকায় বেশি, শুধু যে অংশটুকু রোদে এক্সপোজড হচ্ছে, সেক্ষেত্রে সানস্ক্রিনের ভূমিকা আছে। আচ্ছা, শুধু ওই অংশে সে ব্যবহার করতে পারবে, তাও অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ওকে স্যার, অনেক ধন্যবাদ। স্যার, এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে স্যার, সাবান বা কোথাও কোথাও ডিটারজেন্ট, এটা দিয়েও কিন্তু আমরা অ্যালার্জির সমস্যায় ভুগি। তো এই ক্ষেত্রে স্যার আসলে কি করণীয় রয়েছে, বা সব সাবানেই এরকম হয় কিনা? সাবান, ডিটারজেন্ট এগুলোতে অনেক বেশি অ্যালার্জি হয়, বিশেষ করে মেয়েদের যারা এই কাজগুলো বেশি করে, রান্না বাড়া বলেন, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, এখানে যে সাবান ডিটারজেন্টগুলো ব্যবহার করা হয় এগুলোতে ক্ষার বেশি থাকে অনেক, যেটা ত্বকের যে নর্মাল প্রোটেকশন নষ্ট করে ফেলে, সেখান থেকে আস্তে আস্তে অ্যালার্জি তৈরি হয়ে যায়। তো এটার জন্য আমরা যেটা করতে পারি যে এগুলো তো আসলে আমরা বাদ দিতে পারবো না, বা যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা তো বাদ দিতে পারবে না। তাদেরকে আমরা যে পরামর্শটা দিই সেটা হলো যে আপনাদের যদি কারো এরকম হয়ে থাকে যে সাবান, ডিটারজেন্টে এগুলো অ্যালার্জি হচ্ছে, সে যতদূর সম্ভব এটা কম ব্যবহার করবে, এবং ব্যবহার করার সময় গ্লাভস ব্যবহার করবে। আচ্ছা, গ্লাভস ব্যবহার করবে, এবং বারবার হাত ভিজানো, এটা একটা ফ্যাক্টর, এটা যেন কম হয়। তো এই জন্য আমরা পরামর্শ দিই যে আপনার এই কাজগুলো আপনি সবগুলো একসাথে অল্প সময়ে করে ফেলবেন, বারবার আপনি এই সাবান পানিতে এক্সপোজ হবেন না। আচ্ছা আচ্ছা স্যার, সাবানের ব্র্যান্ড বদলানো কোনো উপকার করে কিনা, এটা আপনাদের অভিজ্ঞতা কি বলে? সাবানের ব্র্যান্ড বদলানোতে আসলে খুব বেশি একটা উপকার হয় না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ সাবানের মূল উপাদান যেহেতু একই থাকে, এই কারণে খুব একটা পার্থক্য। তবে আরেকটা পরামর্শ দিই আমরা, সেটা হলো যে ওই যখন তাদের কাজ থাকবে না তখন হাতটা একটু ময়শ্চারাইজ করবে বারবার। আচ্ছা, এটা কি ময়শ্চারাইজার ব্যবহার করবে, আমরা এটাকে ইমোলিয়েন্ট বলে থাকি, যেটা সিম্পল মনে করেন পেট্রোলিয়াম জেলি। আচ্ছা আচ্ছা, পেট্রোলিয়াম জেলি বারবার হাতে লাগাবে, হাতটা ময়শ্চারাইজ থাকবে। অথবা এটা সিম্পল তেলও ব্যবহার করতে পারে, নারকেলের তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারে, অথবা বাজারে বিভিন্ন রকম ময়শ্চারাইজার পাওয়া যায়। ওকে স্যার, গ্রামের মানুষরা তো গবাদি পশু বা প্রকৃতির সংস্পর্শে বেশি আছে, তো তাদের ক্ষেত্রে বর্ষাকালে বা এই সংস্পর্শে থাকার কারণে অ্যালার্জির সমস্যাটা কিছুটা বেশি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে। তো স্যার, তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? গ্রামের মানুষদের গবাদি পশু, এটা বলেছেন, আমরা এরকম অনেক পেয়ে থাকি পেশেন্ট, যে গরু ছাগল যাদের বাসায় আছে, আবার পোলট্রি, হাঁস মুরগি যাদের বাসায় আছে, এই রিলেটেড যারা কাজ করে, তাদের হাতে পায়ে একজিমা নিয়ে অনেক পেশেন্ট চলে আসে। তো এদের ক্ষেত্রে আমাদের পরামর্শ আমরা দিই যে আপনারা যখন এই কাজগুলো করবেন তখন ওই যে জায়গাগুলো এক্সপোজড হয় সেই জায়গাগুলো একটু মানে চেষ্টা করবেন যেন না হয়। যে পায়ে, বিশেষ করে পায়ে যেন তারা একটু বড় জুতা ব্যবহার করে, সম্ভব হলে হাতে গ্লাস ব্যবহার করবে। এগুলো করলে তারা মোটামুটি, সুযোগ থাকলে মাস্ক পরে কাজ, সুযোগ থাকলে মাস্ক পরবে। ওকে স্যার, এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে সোরিয়াসিস এই রোগটা আসলে অ্যালার্জিরই অন্য একটা রূপ কিনা, বা সোরিয়াসিস অ্যালার্জি দুটো একই জিনিস কিনা? অনেক সময় আমরা পার্থক্য করতে পারি না। তো স্যার, এটা কিভাবে বুঝবো যে এটা আসলে সোরিয়াসিস বা অ্যালার্জি? না, সোরিয়াসিস তো সম্পূর্ণ আলাদা একটা ডিজিজ, স্কিন ডিজিজ। এটা অ্যালার্জি না, দুইটা আলাদা ইস্যু। তো সোরিয়াসিস হচ্ছে স্কিনের একটা ডিজিজ, যেটা আমরা বুঝি হলো যে আমাদের বডির বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাইরের জায়গাগুলো, আমরা যেটাকে বলি এক্সটেন্সর সারফেসগুলোতে, মানে বডির এটা ভিতরের দিক, বাইরের দিকগুলোতে লাল রঙের র্যাশ হবে। র্যাশই তো বলে থাকি আসলে, কিন্তু এই জায়গাগুলো উঁচু হবে এবং এটা শুকনো থাকবে, এখান থেকে চামড়া উঠবে অনেক বেশি, চামড়া উঠবে অনেক বেশি। এখানে চুলকানি থাকে তবে অত বেশি না। এবং এই জায়গাগুলো যে তৈরি হয়, এই স্কিন লিশনগুলো আসলে সাধারণ অ্যান্টিহিস্টামিনে যাবে না, এটার জন্য স্পেসিফিক চিকিৎসা লাগবে। যদি কারো অ্যালার্জির সমস্যা এবং সোরিয়াসিস দুটোই একসাথে থাকে, সেক্ষেত্রে তার বাড়তি কোনো সতর্কতা দরকার আছে কিনা? যেহেতু আপনি বললেন চামড়া উঠে যাবে, তো সেখানে তো নিশ্চয়ই চামড়াটা খুব সেন্সিটিভ হয়ে যাবে, পাতলা হবে। হ্যাঁ, তার বাড়তি সতর্কতা হলো যে সোরিয়াসিসের একটা বড় সমস্যা হলো যে এখানে ঘন ঘন চামড়া বদলায়, মানে চামড়া উঠতেই থাকে, যার কারণে ওর চামড়াটা পাতলা হয়ে যায়, চামড়াটা সেন্সিটিভ থাকে। তার বাড়তি সতর্কতা হলো যে আমরা এই সোরিয়াসিস পেশেন্টদেরকে
এক্সট্রা করে ঘন ঘন ওই যে ইমোলিয়েন্ট ব্যবহার করতে দিই চামড়াটাকে নরম রাখার জন্য। ইমোলিয়েন্ট যেগুলো ময়শ্চারাইজার বারবার ব্যবহার করবে, এবং অন্যান্য যে নরমাল যে সাবান বলেন, প্রসাধন সামগ্রী, এগুলো ব্যবহারে একটু সাবধান হতে হবে। আমরা ওইটার জন্য আলাদা করে সাবান বলেন বা অন্য কিছু দিয়ে থাকি। ওকে স্যার, আমরা গ্রামের মানুষদের কথা শুনছিলাম, কিন্তু আমরা তো ঢাকা শহরে যারা থাকি তাদের তো আসলে চাইলেও গাড়ির ধোয়া বা ধুলাবালি এগুলো আসলে দূর করতে পারি না, আমাদের চলতে ফিরতে এই সমস্যার মুখোমুখি হতেই হয়। তো স্যার, তারা এই শহরের মানুষজন অ্যালার্জি থেকে যেন মুক্ত থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিতে চান? শহরের মানুষদের জন্য আসলে অ্যালার্জি থেকে মুক্ত থাকা খুব কঠিন, খুব কঠিন। মানে আমি না চাইলেও মানে অ্যালার্জির এক্সপোজার, কারণ টোটাল পরিবেশটাই তো যে আমাদের যে বায়ুটাই তো দূষিত। তো এক্ষেত্রে আমরা বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করব, আর সম্ভব হলে ওই যে আমাদের যে জায়গাগুলো এক্সপোজ থাকে এগুলো আমরা ঢেকে রাখার চেষ্টা করব। মানে এই যে আমরা যেমন ফুল হাতা শার্ট পরতে পারি, বা অনেক সময় রোদ লাগলে, রোদ যদি বেশি মনে হয় সানস্ক্রিন ব্যবহার করব, সানগ্লাস ব্যবহার করব, এবং যে জায়গাগুলোতে এই ধুলা ময়লা রোদ এক্সপোজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এগুলো যদি আমরা ঢেকে রাখতে পারি তাহলে সুবিধা হয়। এবং যখন আমি বাসায় ফিরবো তখন আমি একটু গোসল টোসল করে একদম পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে নেব। ওকে স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের মেডিভয়েসের দর্শকবৃন্দ অ্যালার্জির সমস্যা এবং এই সম্পর্কিত অনেক বিষয় আশা করছি আজকের পর থেকে খুব সহজ হয়ে গেছে এবং তাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে বা সুবিধা হবে। মেডিভয়েসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেডিভয়েসকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম অ্যালার্জির সমস্যা এবং তার সমাধানের উপায় শীর্ষক মেডিভয়েস স্বাস্থ্য কথনের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মিজু আহমেদ, জুনিয়র কনসালটেন্ট, চর্ম ও যৌন রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আপনাদের সাথে আবারও কথা হবে ভিন্ন কোনো দিন, ভিন্ন কোনো পর্বে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেডিভয়েসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।